শরীয়তপুরের ৩ উপজেলায় গত দেড় যুগে নদী ভাঙনে বিলীন ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছু জায়গায় অস্থায়ীভাবে কার্যক্রম শুরু হলেও এখনও অনেক বিদ্যালয় বন্ধ রয়েছে। বারবার উদ্যোগ নেওয়া হলেও ভূমি জটিলতায় আটকে আছে নতুন ভবনের কাজ। গেল বছরের ৫ অক্টোবর শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে ভেঙে পড়ে। বর্তমানে পাশের এলাকায় ৪ রুমের একটি টিন শেডে চলছে সেই স্কুলের কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে অর্ধেক। শিক্ষার্থীরা অনেক দূরে চলে গেছে, কারণ তাদের পরিবার অনেক জায়গায় চলে গেছে, অনেক চরে চলে গেছে। এজন্য আমাদের শিক্ষার্থীগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঠদানের সময় বিভিন্ন বেঞ্চ চেয়ার টেবিলের অভাব, এজন্য সমস্যা হচ্ছে। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত জেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মায় বিলীন হয়েছে। এর মধ্যে ১৬টি জাজিরা উপজেলায়, নড়িয়ায় ৭টি এবং বাকি একটি ভেদরগঞ্জে। পরে মাত্র ২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন তৈরি হলেও ভূমি জটিলতায় আটকে আছে ২২টির নির্মাণ কাজ। অস্থায়ীভাবে শুরু করেছে কয়েকটি স্কুলের কাজ। গভর্নমেন্টের জায়গায় খোলা আকাশের নিচে একটা স্কুল হয়েছে, সেখানে কোনো রকম একটা টিন সিটের স্কুল হয়েছে, যেখানে বিদ্যুতের কোনো সংযোগ নাই। আমরা কষ্ট করতেছি, এনে ফ্যান এনে দিলে, কারেন্ট এনে দিলে আমরা ভালো পড়াশোনা করতে পারবো। আমরা পাঠদান চালাই যাচ্ছি, তাই জমি না থাকার কারণে আমাদের স্কুলটা বিল্ডিং হয় নাই। খাস জমি চিহ্নিত করে সেখানে নতুন স্কুল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা। জনপ্রতিনিধি ও এসএমসির মাধ্যমে জমি ও অবকাঠামো পুনর্বিন্যাসের সহায়তা নিয়ে বিদ্যালয় পুনঃস্থাপনার কাজ করা হচ্ছে। এছাড়া খাস জমি চিহ্নিত করে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভেঙে পড়া ২৪টি স্কুলের ২৭৬০ শিক্ষার্থীর পড়াশোনা অনিয়মিত হয়ে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সগীর হোসেন। সগীর, ২৪টি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনে বিলীন হয়েছে। এছাড়া শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে এবং ভূমি জটিলতায় নতুন ভবনের কাজও এখন পর্যন্ত এগুচ্ছে না। কি কারণে? এই বিষয়ে কি সংশ্লিষ্টরা কিছু জানিয়েছেন? সগীর, ২৪টি প্রাথমিক বিদ্যালয় তো নদী ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়েছে, যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নতুন ভবনের কাজও ভূমি জটিলতায় আটকে আছে। এই বিষয়ে কি সংশ্লিষ্ট কর্তব্যরত যারা আছেন তারা কি কিছু জানিয়েছেন? আমরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ যেই ২৪টি স্কুল রয়েছে, স্কুলের মধ্যে কিন্তু ২টি স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। বাকি যে ২২টি স্কুল আছে এই স্কুলের জন্য জনপ্রতিনিধি এবং এসএমসির কর্মকর্তাদের সাথে তারা কথা বলেছেন। তারা বলছেন যে যদি এসএমসি এবং জনপ্রতিনিধিরা জমি দেয় তাহলে সেই ক্ষেত্রে ২২টি স্কুলের ভবন নির্মাণ করা হবে এবং তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই এটার ব্যবস্থা করা হবে। আমরা যেটা দেখেছি যে জেলার ৩টি উপজেলায়, বিশেষ করে নড়িয়া, জাজিরা এবং ভেদরগঞ্জে প্রায় ২৪টি স্কুল নদীগর্ভে গেছে গত দেড় যুগে। তো নদীগর্ভে যাওয়ার পরে এসব স্কুলের মধ্যে ২টি স্কুল ভবন নির্মাণ করা হলেও ২২টি স্কুল কিন্তু এখনো নির্মাণ করা হয়নি। অস্থায়ী জায়গায়, বিশেষ করে ব্যক্তি মালিকানা জায়গায় এবং ভাড়া বাসা নিয়ে এই স্কুলগুলো পরিচালিত হচ্ছে। এতে আমরা দেখেছি যে শিক্ষার্থীর হার অর্ধেকে নেমেছে। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী যেটা বলছেন যে অনেক স্কুলেই কিন্তু এখনো কার্যক্রম, এই পাঠদানের কার্যক্রম শুরু হয়নি এবং ২-১টি স্কুলে বিদ্যুতেরও সংযোগ নেই। এই বিদ্যুৎ সংযোগ না থাকায় টিনের সেটে শিক্ষার্থীরা যেই ক্লাস করছেন এতে অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি এই শিক্ষার্থীও কমে যাচ্ছে। আর জেলায় প্রায় ২৪টি স্কুলে ১৪৪ জন শিক্ষক থাকার কথা ছিল, কিন্তু সেখানে রয়েছে ১১৯টি। এই ১১৯ শিক্ষক দ্বারাই কিন্তু এই স্কুলগুলো পরিচালিত হচ্ছে। তো শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা যেটা জানিয়েছেন যে এই ২২টি স্কুলে যদি নির্দিষ্ট সরকারি জায়গার ভিতর ৩৩% করে জায়গার ভিতরে যদি ভবন নির্মাণ করা হয় তাহলে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে এবং পাঠদান দিতে তারা সুবিধা পাবেন। এই ছিল শরীয়তপুর থেকে নদী ভাঙনে, স্কুল ভাঙনের নিয়ে সবশেষ। শরীয়তপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সগীর হোসেন। নিষেধাজ্ঞার ২২ দিন পর আজ মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা জাল মেরামত করে
পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত তারা। মাছঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। 22 দিন নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা। 25 অক্টোবর মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করেছে চাঁদপুরের জেলেরা। মাছ ঘাটগুলোতেও বেড়েছে ব্যস্ততা। মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছেন লক্ষ্মীপুরের জেলেরা। তবে অভিযানের সময় অনেক জেলে সরকারের বরাদ্দ করা চাল পাননি বলে অভিযোগ করেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশতাধিক জেলেকে জেল জরিমানা করা হয়। যাগো কানে কানে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে যারা কষ্ট করে খাই তারা অভাবী রয়ে গেছে। সরকারের জেলের যে ক্ষতিপূরণ দেয় এটি কোনো জেলে হয় না, এটি সাধারণ যারা নেতৃত্ব দেয় এরা বাগুরিয়া এরা খায়ালে। নৌকা জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত শরীয়তপুরের 26,000 জেলে। অভিযান শেষে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা তাদের। 22 দিন সরকার অভিযান দিয়েছে, আমরা নদীতে নামিনি। জাল এবং কি নৌকা আমরা ঠিক করতেছি, আশা করা যায় অনেক মাছ আমরা অভিযানের পর পাবো। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার করতে দেয়া হয়নি, তাই এবার রেকর্ড পরিমাণে ইলিশ উৎপাদনের আশা করছে জেলা মৎস্য বিভাগ। অ্যাবাউট 50% ইলিশে ডিম ছেড়েছে। তো এবারও আমরা প্রত্যাশা করছি যেহেতু গতবারের সাথে মিলিয়েই এবার আমাদের আশ্বিনে বড় পূর্ণিমা থেকে মা ইলিশ কার্যক্রম শুরু হয়েছে। হয়তো আমরা 50% বা হয়তো তার কিছু 2% বা 5% প্লাস মাইনাস আমরা স্পেন্ট ইলিশ পাবো এবং ইলিশের ডিম ছাড়ার হারটা এরকমই হবে আশা করি। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও সাগর ও নদীতে মাছ ধরতে নামবেন বরগুনা কুয়াকাটার জেলেরা। তবে সমুদ্রের জেলেদের মধ্যে রয়েছে জলদস্যু হামলার আশঙ্কা। টলে কিন্তু সব মাছ ছোট মাছ মারিয়ে লাই, আমরা এনবে মাছ উৎপাদন বাড়াম আর হেরা এনবে কমাইবে সাগরে যাবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের প্রত্যেককে 25 কেজি করে চাল দেয় মৎস্য বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বরগুনা ও চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরগুনায়, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও জেলেরা মাছ ধরতে পারবেন। জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন আজকে? জেলেরা ইতিমধ্যে তাদের জাল দড়ি ঘুষিয়ে একদম সর্বোপরি তারা প্রস্তুত নিয়েছে এবং মধ্যরাতে তারা সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করবেন। তবে কিছু কিছু জেলেরা যারা আগামীকাল সকালেও রওনা করবে এমনটা আমি জানতে পেরেছি বিভিন্ন ঘাটে কথা বলে। তবে জেলেদের মধ্যে কিছু শঙ্কা রয়েছে। আসলে আপনি জানেন যে এখন আবহাওয়া ভালো থাকার জন্য সমুদ্রে ঢেউ তুফান ঝড় তুফান অনেকটা কম। সেক্ষেত্রে আসলে জলদস্যুদের যে আক্রমণের যে মূল সময়টা মূলত জলদস্যুরা এই ঠান্ডা যে নীরব যে সময়টা থাকে এই সময়টাকে ওনারা বেছে নেয়, যে কারণে জেলেরা একটা আতঙ্কিত সমুদ্র যাত্রা করবেন আতঙ্ক নিয়ে। তারা বলছেন যে এই মুহূর্তে যেহেতু সাগর নীরব থাকবে, জলদস্যু আক্রমণের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে নৌবাহিনীর টহল যাতে তাদের বৃদ্ধি করে এবং বৃদ্ধি করলে তারা নির্বাধায় আসলে তারা মাছ শিকার করতে পারবে, এমন প্রত্যাশা আসলে উপকূলের সকল জেলেদের। তবে জেলেরা আরেকটা বলছে, প্রতি বছরই আসলে তারা বিভিন্ন সময় যে অবরোধগুলো হয় সেই অবরোধগুলো ওনারা মানেন, তো অবরোধগুলো মেনেই ওনারা আসলে ঘাটে থাকেন। কিন্তু অবরোধকালীন পরে যে মাছ ডিম ছাড়া হয় সেই ছোট মাছগুলা কিন্তু বিভিন্ন অবৈধ জালে আসলে বিভিন্ন নিষিদ্ধ জালে যেগুলা মারা পড়ে, যে কারণে আসলে ওনাদের দাবি যে পরিমাণ মাছ বৃদ্ধি হওয়ার কথা, যে পরিমাণ মাছ সমুদ্রে বাড়ার কথা সেই পরিমাণ মাছ ওনার হচ্ছে না, যে কারণে দিন দিন জেলেরা আসলে আয় বাণিজ্য তার নিম্নমুখী হচ্ছে। কারণ গত সিজন এই বর্তমান সিজন গুলা জেলেরা যে মাছ পেয়েছে তা ওনাদের আসলে খরচ সংকুলন হয় না। সেক্ষেত্রে জেলেরা বলছে এই ধরনের অসাধু জেলেদের যদি বন্ধ না করা যায় সেক্ষেত্রে দিন দিন মাছ কমে যাবে এবং সমুদ্র মৎস্য শূন্য হয়ে পড়বে, এমন আসলে জেলেরা প্রতিনিয়তই তারা এটা বলছে। সেক্ষেত্রে জেলেদের যে নিরাপত্তা এবং এই ছোট মাছ পোনা মাছ রক্ষায় যে কার্যকর উদ্যোগ, সেই কার্যকর উদ্যোগটা আর কর্তৃপক্ষের কাছে ওনারা দাবি জানিয়েছেন। তাছাড়া পাশাপাশি ওনাদের যে ক্ষোভটা ছিল, যে শঙ্কা ছিল, যে ক্ষোভ এই যে দীর্ঘদিন যে তারা অবরোধ পালন করলো 22 দিন, কিন্তু এই সময়টা ভারতে যেহেতু অবরোধ ছিল না, সেই ক্ষেত্রে ওনাদের দাবি যে ভারতীয় জেলেরা হয়তো বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করেছে, অথবা যেহেতু মাছের জন্য যেহেতু বর্ডার নাই সেহেতু মাছ তো বাংলাদেশের জলসীমায় থেকে ভারতের জলসীমায় গিয়েছে, সেক্ষেত্রে ভারত থেকেও এই মাছগুলো আসলে আহরণ হয়েছে। সেক্ষেত্রে ওনারা এখন শঙ্কা নিয়ে আসলে সমুদ্রে যাত্রা করছে, ওনারা আসলে মাছ পাবেন কিনা। তারপরেও ওনারা আশা করছেন পর্যাপ্ত মাছ নিয়ে ওনারা উপকূলে ফিরতে পারবেন এবং ওনাদের যে ধার দেনাগুলা করে এতদিন চলেছেন এবং সেই ধার দেনা পরিশোধ করতে পারবেন। এই ছিল ইলিশ নিয়ে অবরোধ নিয়ে বরগুনার সবশেষ খবর।
আরিফ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি চাঁদপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আমরা যেমনটি আরিফের কাছ থেকে শুনছিলাম যে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা, তবে জলদস্যুদের আতঙ্ক তাদের রয়েই গেছে। একই কি অবস্থা আপনি সেখানে চাঁদপুরের জেলেদের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা? আর এই জলদস্যুদের আতঙ্ক থেকে বাঁচতে নৌবাহিনীর কি ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন? চাঁদপুরে 22 দিনের মা ইলিশ রক্ষার অভিযান শেষে আজ মধ্যরাত থেকে জেলেরা নামার যে প্রস্তুতি নিয়েছে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। তারা আসলে এই অবসর সময় যে 22 দিন ছিল এর মধ্যে তারা নৌকা ঠিক করেছে, জাল ঠিক করেছে, কিন্তু এখন যে নদীতে নামবে সেই প্রস্তুতিতে তারা আসলে বরগুনা থেকে আমাদের সহকর্মী যেমনটি জানিয়েছেন যে জলদস্যুদের যে আতঙ্ক সেটি আসলে চাঁদপুরেরও জেলেদের মধ্যে আতঙ্ক রয়েছে। তারাও কিন্তু এখান থেকে পদ্মা মেঘনা মাছ ধরার পর কিন্তু এখান থেকে অনেক ট্রলার কিন্তু চাঁদপুর সমুদ্র পথে যায়। আর যেহেতু যারা জলদস্যু রয়েছে তাদেরও কিন্তু এই মোক্ষম সময় যেমনটি জানিয়েছেন আমাদের সহকর্মী, চাঁদপুরের জেলেদের মধ্যেও তেমনটি আতঙ্ক রয়েছে। তবে এবার তারা যে অভিযান হয়েছে অভিযানটি সফল হয়েছে বলে জেলেরা দাবি করছেন। এখানে 45,600 জেলে রয়েছে। তারা এবার যে 25 কেজি হারে চাউল তারা পেয়েছেন এবং তাদের জেলা প্রশাসন থেকে যে টাস্কফোর্স কমিটি করা হয়েছে তারা তাদের অভিযান পরিচালনা করেন। তারা প্রায় 400 অভিযান পরিচালনা করা হয়েছে 22 দিনের মধ্যে। আমাদেরকে জেলা প্রশাসক এবং মৎস্য কর্মকর্তা তারা জানিয়েছেন যে এবার যে 22 দিনের নিষেধার আগে তারা যে লিফলেট বিতরণ প্রচারণা চালিয়েছেন তাতে জেলেদের সাথে যে একটা সমন্বয় ছিল প্রশাসনের, সেটি এবার বিগত বছরের তুলনায় তারা সফলভাবে দেখছেন। এইদিকে কিন্তু নদীতে যেই ইলিশের সংখ্যা আমরা দেখেছি যে ছোট ইলিশ যেই অসাধু জেলারা যেটি ধরেছে সেখানে আমরা দেখছি ছোট ইলিশ রয়েছে। সেখানে ইলিশের ডিম কতটুকু মা প্রজনন ক্ষমতা কতটুকু সফল হয়েছে সেটি কিন্তু এখন দেখার বিষয়। রাত 12টা থেকে তারা নামলেই কিন্তু তারপর শুরু হবে যে মাছের সাইজের বিষয় নিয়ে একটি মৎস্য বিভাগ এবং মৎস্য যে গবেষণা কেন্দ্র রয়েছে তাদের মধ্যে একটি মত পার্থক্যের আমরা লক্ষ্য করেছি। তারা যেই 22 দিনের যে সময় পরিলক্ষিত করা হয়েছে এইটি কি মোক্ষম সময় ছিল কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। ইলিশের সাইজ কিন্তু জেলেরা বলছেন যে ইলিশের সাইজ কিন্তু অনেক ছোট, আর সেটি তারা কতটুকু পাবেন সেটি জাল বিচরণ করলে তারা দেখা পাবেন সেটির। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবারও জেলেরা মাছ ধরতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে মুন্সিগঞ্জ ও কুয়াকাটায় অভিযান চালিয়ে 26 জেলেকে আটক ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত 11টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত মুন্সিগঞ্জের মুক্তারপুরে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। এ সময় 6টি অবৈধ জাল তৈরির কারখানা ও 6টি গুদাম তল্লাশি চালায় তারা। জব্দ করা হয় 17 কোটি 90 লাখ মিটার কারেন্ট জাল, যার আনুমানিক বাজার মূল্য 626 কোটি 59 লাখ টাকা। পরে নদী পাড়ে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে 2 মন ইলিশ সহ 26 জেলেকে আটক করা হয়। এ সময় জেলের প্রত্যেককে 2000 টাকা করে জরিমানা করা হয়। জব্দ করা হয় 8000 মিটার জাল। পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের সীমান্ত দিয়ে 60 জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। সকাল 10:30টার দিকে গাংনী গাজীপুর সীমান্তের শূন্য রেখায় তাদের হেফাজতে নিয়েছে বিজিবি। কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা আটক হয়ে কারাগারে ছিল। কারামেয়াদ শেষ হওয়ায় 60 জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। পরে তাদের গাংনী থানায় সোপর্দ করার কথা উল্লেখ করে বিজিবি কর্মকর্তারা জানান, পরবর্তীতে তাদের পরিচয় যাচাই করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেনী সীমান্তে 1 কোটি 20 লাখ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। সকালে এক সংবাদ সম্মেলনে বিজিবি 4 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার
জোরারগঞ্জ থানায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও ভারতীয় গরু জব্দ করা হয়, তবে কাউকে আটক করা যায়নি। চলতি মাসে এই সীমান্ত এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে বলেও জানানো হয়। খুলনার রেললাইনের পাশের ডোবা থেকে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় ও হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। লক্ষ্মীপুরে মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি জুবায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার জুবায়ের হোসেন কিশোর অপরাধ চক্রের প্রধান। রায়পুর থানায় ওসি নিজামুদ্দিন ভূঁইয়া জানান, গত ৩ এপ্রিল ঢিল ছোড়ার প্রতিবাদ করায় জুবায়েরের নেতৃত্বে কিশোর অপরাধ চক্রের সদস্যরা মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ তার পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করে। ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহাঙ্গীর। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আদালতে জুবায়ের সহ ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। রংপুরের সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ৪ জেলার ৪১ পরিবারকে অনুদানের চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে প্রশিক্ষণ, সচেতনতা ও নিরাপদ সড়ক কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে। এছাড়া যাত্রী ও চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় নিহতদের পরিবারকে ৫ লাখ আর আহতদের পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনায় ৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল। আসামিদের মধ্যে ২ জন বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলাম এবং বাকি ২ জন শুক্রবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিমু সরকারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। সোমবার রাতে ওই কিশোরী আত্মীয়ের সাথে স্থানীয় মন্দিরে পূজা দেখতে যায়। ওই সময় ৪ তরুণ তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় ৪ জনকে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের শ্রমিক, ছাত্র জনতা ও পেশাজীবীরা। দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান তারা। বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিকবৃন্দের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বন্দর লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে দেয়া দুরভিসন্ধিমূলক। জাতীয় প্রতিষ্ঠান বন্দরকে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আন্তর্জাতিক চাপের মুখে বন্দরকে বিদেশিদের কাছে দেয়া হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করেন বক্তারা। এ সময় সরকারকে হঠকারী এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় বন্দর রক্ষায় জোরদার আন্দোলন করার হুঁশিয়ারি দেয়া হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনায় ৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল। আসামিদের মধ্যে ২ জন বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলাম এবং বাকি ২ জন শুক্রবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিমু সরকারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
এছাড়া ভুক্তভোগী কিশোরের স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। সোমবার রাতে ওই কিশোরী আত্মীয়ের সাথে স্থানীয় মন্দিরে পূজা দেখতে যায়। এ সময় 4 তরুণ তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় 4 জনকে। খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজের মেরামত শেষে যান চলাচল শুরু হয়েছে। মেরামত কাজ শেষ হওয়ায় সকাল থেকে ছোট যানবাহনের পাশাপাশি যাত্রী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এতে রাঙামাটির লঙ্গদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার সকাল 8টার দিকে দীঘিনালা লঙ্গদুর সড়কের বেতছড়ি এলাকায় মালবাহী কাভার্ড ভ্যানের কারণে বেইলি ব্রিজে পাটাতন দেবে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েন চলাচলকারীরা। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ ছিল ভারী যানবাহন চলাচল। রাজবাড়ীতে র্যাব পরিচয়ে মুরগির পিকআপে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ভোরে পাংশা মৈশালা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সে সময় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র্যাবের পোশাক পরে কয়েকজন ভ্যানটির গতিরোধ করে। এ সময় চালক ও সহকারীর মুখ বেঁধে একটি মাইক্রোবাসে কুষ্টিয়ায় নিয়ে ভাদালিয়া মোড় এলাকায় ফেলে রেখে যায়। অভিযান চালিয়ে বরিশালের রূপাতলী থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ জুয়েল ও লিমন মিয়ার বিরুদ্ধে ডাকাতি সহ 4টি মামলা রয়েছে। জিআই সনদপ্রাপ্ত সিলেটের মণিপুরি শাড়ির নকল পণ্য বাজারে সয়লাভ। প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় তাঁতিরা। দুপুরে কমলগঞ্জের ভানুবিল গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে মণিপুরি তাঁতি শিল্প ব্যবসায়ীরা। তাঁতিরা অভিযোগ করেন, কমলগঞ্জ ও রংপুরের রৌমারীতে মণিপুরি নামে ফ্যাক্টরি গড়ে তুলে নকল শাড়ি তৈরি করা হচ্ছে। এতে প্রকৃত মণিপুরি তাঁতিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। সংবাদ সম্মেলনে তাঁতিরা এসব ফ্যাক্টরি বন্ধ, দোষীদের শাস্তি ও জিআই সনদের সঠিক বাস্তবায়নের দাবি জানান। আদমপুর বাজারে মণিপুরি তাঁত পণ্য সার্টিফিকেট। পণ্যের মান খারাপ হওয়ায় বগুড়ায় তৈরি কৃষি ও অন্যান্য যন্ত্রপাতি আন্তর্জাতিক বাজার হারাচ্ছে। একই সাথে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং চাহিদা কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ফাউন্ড্রি শিল্প। গত কয়েক বছরে এ খাতে কমেছে লেনদেনও। ফলে বগুড়ায় 2000 কোটি টাকার লাইট ইঞ্জিনিয়ারিং খাত এখন সংকটে। মাটি কাটা কোদাল, পেরেক আর দা বটির মতো হালকা কয়েক ধরনের লোহার তৈরি পণ্যের উৎপাদন বগুড়ায় শুরু হয় 60-এর দশকে। দেশ স্বাধীনের পর সহায়ক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে শুরু করে ফাউন্ড্রি শিল্প। ফলে বগুড়ায় তৈরি কৃষি যন্ত্রপাতি দেশের মোট চাহিদার 70% পূরণ করে আসছে। একই সাথে আমদানি নির্ভরতা কমেছে লোহার তৈরি যন্ত্রপাতির। সেন্ট্রিফিউগাল পাম্প ও টিউবওয়েলের মতো কিছু পণ্য রপ্তানি শুরু হয় ভারত, নেপাল, ভুটান আর মিয়ানমারের মতো পার্শ্ববর্তী দেশে। তবে বর্তমানে এসব পণ্য বৈধ পথে শুধুমাত্র যাচ্ছে ভারতে। এছাড়া নানা অর্থনৈতিক চাপে গেল কয়েক বছরে বন্ধ হয়ে গেছে অন্তত 15টি কারখানা। সংশ্লিষ্টরা বলছেন, পণ্যের মান ধরে রাখতে পারেনি, তাই কমেছে দেশ বিদেশে এসব যন্ত্রপাতির চাহিদা। আমাদের যখন প্রোডাকশন কস্টিংটা বেড়ে যাচ্ছে, তখন ইন্ডিয়া এবং চায়না এই মার্কেটটা দখল করে নিচ্ছে। অথচ এই বাংলাদেশে যে লাইট ইঞ্জিন যদি ডেভেলপটা হয়, তাহলে অনেক ইন্ডাস্ট্রি তার বাইরে থেকে কোনো স্পেয়ার নিয়ে আসতে, পার্টস নিয়ে আসতে হবে না। সরকারিভাবে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা এইসব রোবোটিক মেশিন বা অন্যান্য মেশিনারিগুলো নিয়ে এসে সিএনসি মেশিন এগুলো নিয়ে এসে আমরা ইনস্টল করতে পারবো এবং আমাদের যে মালামালটা তৈরি হবে সেটা আন্তর্জাতিক বিশ্বের সমকক্ষতা অর্জন করবে।
তাদের মতে করোনা মহামারী, ডলারের মূল্য বৃদ্ধি আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে। একসময় এ খাতে বছরে প্রায় ২,০০০ কোটি টাকার লেনদেন হলেও এখন তা নেমে এসেছে ১,০০০ কোটি টাকায়। এই শিল্পটাকে টিকে রাখতে চাইলে উদ্যোক্তা বান্ধব নীতিমালা হতে হবে। উদ্যোক্তা ব্যাংক করা যেতে পারে, স্বল্প সুদে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে, তা নাহলে তারা এই প্রতিযোগিতায় টিকতে পারবে না। আরেকটা বিষয় খুবই জরুরি, সেক্ষেত্রে আমদানি যে যন্ত্রপাতি আছে তার উপর আমাদের শুল্ক বাড়াইতে হবে। এ শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিকায়ন সহ সরকারি উদ্যোগ নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। জয়পুরহাটে ফেলে দেওয়া ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে সাড়া ফেলেছেন বেলতলি গ্রামের বেলাল মোল্লা। ক্যালসিয়াম হিসেবে মাছ, মুরগি, গরুর খাবারে ব্যবহার হচ্ছে এই পাউডার। পাশাপাশি জমিতেও দেওয়া হচ্ছে জৈব সার হিসেবে। আর তার পাউডার নিয়ে সম্ভাবনার কথা বলছেন প্রাণী ও কৃষি কর্মকর্তারা। পোল্ট্রি ফার্মে বর্জ্য পরিষ্কারের কাজ করতেন জয়পুরহাটের বেলাল মোল্লা। কাজ ছিল পরিত্যক্ত ডিমের খোসা ফেলা। সেই খোসায় একদিন জীবনের মোড় ঘুরিয়ে দেয় বেলালের। 2024 সালে স্থানীয় একটি এনজিওর পরামর্শে স্থাপন করেন ডিমের খোসা থেকে পাউডার তৈরির কারখানা। তার তৈরি পাউডার এখন ব্যবহার হচ্ছে জৈব সার হিসেবে, আর ক্যালসিয়াম হিসেবে খাওয়ানো হচ্ছে গরু, মাছ ও মুরগিকে। এই পাউডারটি এখন বর্তমানে এমনভাবে চতুর্দিকে চাচ্ছে আমার প্রায় 15-16টা জেলাতে এই অলরেডি পাউডার চলে গেছে। সকলকে বেতন দেওয়ার পরও আমার 18 থেকে 20,000 টাকা টিকে গেল। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। 50 কেজির পাউডার বিক্রি হচ্ছে 750 টাকায়। 3-4 জন কাজ করি, যে টাকা বেতন পাই আমরা মোটামুটি ভালো সংসার চলে। এই ডিমের খোসার পাউডার মিক্সড করে মাছে খাওয়াই, এতে মাছের যে একটা মাছের যে গ্রোথ ছিল আগে তুলনামূলকভাবে এটা বেশি বুঝতে পারতেছি। বেলালের তৈরি পাউডারের গুণাগুণ পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার কথা জানালেন প্রাণী সম্পদ ও কৃষি কর্মকর্তারা। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম এরকম বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো উপাদান থাকে এবং এগুলো আমাদের প্রাণীর যেমন পোলট্রি এবং ডেইরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে আমরা উৎসাহ দিচ্ছি যে হ্যাঁ, এটা যেহেতু এটা অর্গানিক জৈব একটা পদার্থ, যেটা আমরা সহজেই আমাদের হাতের কাছে পাচ্ছি, এটার পাউডার করে কৃষি জমিতে ব্যবহার করলে কৃষকরা তাদের হাতের নাগালে পাবে। এমন উদ্যোগে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটির জুড়াছড়ির ধামাইপাড়া বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী কঠির চিবরদান অনুষ্ঠান। শনিবার 2 পর্বের এই দানোৎসবে পঞ্চশীল গ্রহণ, কঠির চিবরদান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, ফানুস দান সহ নানাবিধ দান উপসর্গ করা হয়। দানোৎসবে অংশ নেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী। পুণ্যার্থীদের উদ্দেশ্য পঞ্চশীল প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর জিন বোধি মহাথেরো। এছাড়াও এতে অংশ নেন রাজবন বিহার থেকে আসা সিনিয়র বুদ্ধ ভিক্ষুরা। এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।